হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা আলোচনা করব ব্যালেন্স অফ পেমেন্টকে নিয়ে। সো এই ব্যালেন্স অফ পেমেন্ট রিলেটেড অনেক কোশ্চেন আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এসে থাকে এবং আমরা ভেবে থাকি যে হয়তো সেই কোশ্চেনটা আমাদের দ্বারা করা সম্ভব হবে না। তো যারা মনে করছো যে এই টাইপের কোশ্চেন এক্সামে একদমই পারো না, বা যারা মনে করছো এই টাইপের কোশ্চেন সলভ করা খুব টাফ, তাদেরকে বলবো একদম প্রবলেম নেই। এই ভিডিওটা দেখার পরে ব্যালেন্স অফ পেমেন্ট রিলেটেড যে সমস্ত কোশ্চেন আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এসে থাকে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারবো। যেমন কোশ্চেনটাকে যদি এখানে দেখো, উইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউট ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট, তো তোমার যদি প্রপার আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে তুমি এই কোশ্চেনটা সলভ করতে পারবে না। এখানে আরও একটা কোশ্চেন ব্যালেন্স অফ পেমেন্টের নলেজের উপর বেস করে পাবলিক এক্সপেন্ডিচার রিলেটেড রয়েছে। তো এই যে ছোটোখাটো যে টপিকগুলো রয়েছে একদমই টাফ নয়, একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে, ভালোভাবে বুঝে নিলেই হবে। ভিডিওটা লেন্দি হতে পারে। যারা ব্যালেন্স অফ পেমেন্ট সম্পর্কে পুরো ডিটেলস জানতে চাইছো তারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমাদের ব্যালেন্স অফ পেমেন্ট রিলেটেড ম্যাক্সিমাম কনফিউশন আর থাকবে একদমই না। এবং আমাদের ওয়েবসাইটটিকে তোমরা ভিজিট করতে পারো, যেখানে প্রিভিয়াস ইয়ারে চ্যাপ্টার ওয়াইজ কোন সালে কেমন কোশ্চেন এসেছে তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সো ব্যালেন্স অফ পেমেন্ট কনসেপ্টটা আগে আমাকে বুঝতে হবে যে ব্যালেন্স অফ পেমেন্ট মানেটা কি, ব্যালেন্স অফ পেমেন্ট সম্পর্কে আমরা এত আলোচনা করছি কেন। তো ব্যালেন্স অফ পেমেন্ট সবার ফার্স্টে এই আইডিয়াটা রাখো, এটা একটা রেকর্ড। কিসের রেকর্ড? রেকর্ড অফ ট্রানজ্যাকশনস। বিজনেসে বিভিন্ন রকমের ট্রানজ্যাকশন হয়। সো রেকর্ড অফ ট্রানজ্যাকশনস হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টে মধ্যে থাকে। এবার এই যে রেকর্ড অফ ট্রানজ্যাকশন, এই রেকর্ড অফ ট্রানজ্যাকশন কি টাইপের ট্রানজ্যাকশন? সাপোজ 1 নাম্বার পয়েন্টে আমি বললাম আমি কাউকে গিফট করলাম কিছু একটা জিনিস, ঠিক আছে, ভালো করে বুঝবে। আমি কাউকে গিফট করলাম কিছু একটা জিনিস, এবং গিফট মানে কি? উইদাউট পেমেন্ট। খুবই স্বাভাবিক, উইদাউট পেমেন্ট আমি কাউকে কোনো কিছু গিফট করলাম। এবার উইদাউট পেমেন্ট আমি যদি কোনো কিছুকে গিফট করি তাহলে কিন্তু সেটা ট্রানজাকশন হবে, কিন্তু সেটা ইকোনমিক ট্রানজাকশন হবে না। আমি যে টপিকগুলো তোমাদেরকে পড়াবো এবং সেই টপিকগুলো পড়াতে পড়াতে যে মুখে কথাগুলো বলবো সেগুলোও কিন্তু ইটসেলফ একটা কোশ্চেন। লাইক ধরো এরকম কোশ্চেন দিয়ে দিল, নিচের কোনটি ইকোনমিক ট্রানজাকশন বা কোনটি ইকোনমিক ট্রানজাকশন নয়। তার মানে যেই সমস্ত পয়েন্টে, যেই সমস্ত ট্রানজাকশানে মানির এখানে লেনদেন আছে, টাকা পয়সার এখানে লেনদেন আছে, সেক্ষেত্রে সেই যে ট্রানজাকশানগুলো হয় তাদেরকে ইকোনমিক ট্রানজাকশান বলে। বাট আমি যেহেতু কাউকে গিফট দিচ্ছি সেটা কিন্তু আমার ইকোনমিক ট্রানজাকশানের পার্ট হবে না। কালারটা একটু চেঞ্জ করে দেখি, হ্যাঁ বেটার এই কালারটা। তাহলে এখানে আমি তার মানে ব্যালেন্স অফ পেমেন্টে কি রেকর্ড করছি? ব্যালেন্স অফ পেমেন্টে আমি সিস্টেমেটিক্যালি রেকর্ড করছি কি? ইকোনমিক ট্রানজাকশান। তাহলে ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার হলো, ব্যালেন্স অফ পেমেন্টে আমি ইকোনমিক ট্রানজাকশান এখানে করছি, এখানে স্টোর। এবার পয়েন্টটা হচ্ছে এই যে আমি ইকোনমিক ট্রানজাকশান বলছি, এই যে আমি বললাম আমি কাউকে গিফট দিলাম, মানে আমি এখানে আমি আছি এবং আমি XYZ কাউকে গিফট দিলাম, তার মানে ট্রানজাকশান হতে হলে মিনিমাম দুজন লোকের দরকার আছে, মিনিমাম। ম্যাক্সিমাম কি হোক সেটা পরের ব্যাপার, বাট মিনিমাম। তার মানে এই যে আমি ব্যালেন্স অফ এই যে পেমেন্টকে এখানে বলছি যে ইকোনমিক ট্রানজাকশান, সেই ট্রানজাকশানটা কার সাথে? সেই ট্রানজাকশানটার মধ্যে নিশ্চয়ই দুজন থাকবে। এবার এই ব্যালেন্স অফ পেমেন্টে দুজন যে থাকবে সেক্ষেত্রে এটা আমার ইন্ডিয়ার সাথে রেস্ট অফ দ্য কান্ট্রির, ইন্ডিয়ার সাথে রেস্ট অফ দ্য, বা বলা যেতে পারে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তাহলে এবার ব্যালেন্স অফ পেমেন্ট ইটসেলফ ডেফিনেশন আই থিঙ্ক ফুললি ক্লিয়ার। হোয়াট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট? তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে একটি কম্প্রিহেন্সিভ রেকর্ড of all financial transaction between a country and rest of the world, highlighting economic interactions and trade dynamics. Clear? তো এই পয়েন্টটা থেকে আমরা যদি আরেকবার এই স্লাইডটাকে সামারাইজ করি তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে গিয়ে একটি ট্রানজাকশানের রেকর্ড, বিশেষ করে যেটা ইকোনমিক ট্রানজাকশানের রেকর্ড আমার ইন্ডিয়ার রেসপেক্টে ইন্ডিয়া এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে, মানে চায়না, জাপান, USA, মেক্সিকো, যে কোনো কান্ট্রি, রাশিয়া, তার সাথে আমরা কি ব্যবসা করছি তার যে আদান প্রদান
তার যে হিসেব, সেই হিসেবটাই আমার রাখা হয় কোথায়? এই ব্যালেন্স অফ পেমেন্টে। এবং দিনের শেষে বা মাসের শেষে বা এখানে বলা যেতে পারে বছরের শেষে তার হিসেবে কে বেশি ব্যবসা করলো, কে কম ব্যবসা করলো, কার থেকে আমি কত টাকা পাই, কার থেকে কত বেশি পাই, কম পাই, সেই সমস্ত হিসাবটাই কোথায় থাকবে? ব্যালেন্স অফ পেমেন্টে। এবার এই ব্যালেন্স অফ পেমেন্টে এখানে বিভিন্ন রকমের কম্পোনেন্ট থাকে। বিভিন্ন রকমের কম্পোনেন্টের মধ্যে কারেন্ট কম্পোনেন্ট, ক্যাপিটাল কম্পোনেন্ট এবং ফাইন্যান্সিয়াল এখানে কম্পোনেন্ট। এবার বিশেষ করে তোমরা এই দুটো কম্পোনেন্টই পাবে, দ্যাট ইজ কারেন্ট কম্পোনেন্ট এবং ক্যাপিটাল কম্পোনেন্ট। তো একে কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে। কিছু কিছু সময় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বলে আরও একটা পার্ট আলাদা রাখা হয়। এক এক করে বুঝি। কারেন্ট অ্যাকাউন্ট কাকে বলে? কারেন্ট অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট, দেখো এখানে বুঝতে গেলে আমাদের সবার আগে জানতে হবে এখানে কারেন্ট বলতে কোন টাইপের অ্যাকাউন্টকে কথা বলছে আর ক্যাপিটাল বলতে কোন টাইপের অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে। সবার আগে একটা কথা বলো তো, যে ক্যাপিটাল মানে তোমরা অনেকেই জানো যে ক্যাপিটাল মানে হচ্ছে পুঁজি। কিন্তু পুঁজি, এই পুঁজিটাকে বা ক্যাপিটাল মানে অনেকেই বলো হোয়াট ইজ ক্যাপিটাল? ক্যাপিটাল ইজ মানি, টাকা। আচ্ছা, তুমি যখন কখনো বাজার করতে যাও, তোমার বাড়ির লোক কি কখনো তোমাকে বলে নে ক্যাপিটালটা নিয়ে যা, তুই বাজার কর গিয়ে? কখনোই বলে না। তখন কি বলা হয়? যে নে মানিটা নিয়ে যা, তুই বাজার কর গিয়ে। অ্যাকচুয়ালি এটা মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেটের সাথেও কানেক্টেড। তোমাদের এই ছোটো ছোটো টপিকগুলো রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে বা WBCS ইকোনমিক সেকশনটা তোমাদের খুব প্রবলেম ক্রিয়েট করছে, তাহলে আমাদের যে নাম্বার প্রোভাইড করা আছে ডেসক্রিপশানে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা কানেক্টেড থাকতে পারো। এই সমস্ত কিছু সলভ করে আমাদের কিন্তু আলাদা আলাদা লেসনের মাধ্যমে তোমাদেরকে সুন্দরভাবে বোঝানো রয়েছে। যাই হোক, আমাদের টপিকে আসি। সো এখানে আমরা যেটা বলছিলাম যে তখন বাড়ি থেকে যদি বাজারে যাওয়া হয় তখন তোমাকে কি বলা হয়? মানি। তার মানে তখন ক্যাপিটাল বলা হয় না। কেন বলা হয় না? কারণ ক্যাপিটাল শব্দটা ব্যবহার করা হয় 1 ইয়ার গ্রেটারের রেসপেক্টে, আর মানি শব্দটা ব্যবহার করা হয় 1 ইয়ার লেসারের রেসপেক্টে। মানে যখন কোনো একটি জায়গায় টাকা সংক্রান্ত জিনিস 1 বছরের থেকে কম সময়ের জন্য নির্বাচন করা হয় তখন সেটা মানির সাথে কানেক্টেড। আর যখন কোনো একটা কিছু 1 বছর থেকে বেশির জন্য রিপ্রেজেন্ট করা হয় তখন সেটা ক্যাপিটালের সাথে কানেক্টেড। আশা করি বুঝতে পারলাম। তাহলে এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে তোমার মাথায় একদমভাবে ক্লিয়ার হয়ে গেল নিশ্চয়ই এই ক্যাপিটাল শব্দটা এমন কিছুর সাথে কানেক্টেড, এমন কিছু টাকা পয়সা ওরিয়েন্টেড কনসেপ্টের সাথে কানেক্টেড যেটা 1 ইয়ার এখানে গ্রেটারের সাথে রিলেটেড। এই পয়েন্টটা কিন্তু এখানে ক্লিয়ার হওয়া দরকার। দেখো, তুমি WBCS এর মতন এক্সামের প্রিপারেশন নিচ্ছ, আর তুমি যদি ভেবে থাকো যে তোমাকে ডাইরেক্ট কোশ্চেন আসবে, কখনো কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসবে না। তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হওয়া দরকার যাতে ওই রিলেটেড সমস্ত কিছু তুমি সলভ করতে পারো। এবার ক্যাপিটাল অ্যাকাউন্ট রিলেটেড 1 ইয়ার গ্রেটার হয়ে গেল। এবার কারেন্ট অ্যাকাউন্ট এখানে রয়েছে। এবার তোমাকে ছোট্ট আরও একটা কথা একটু খেয়াল রাখতে হবে, যা টার্মটা কানেক্টেড রয়েছে অ্যাসেট এবং লায়াবিলিটির সাথে। ঠিক আছে? অ্যাসেট এবং লায়াবিলিটি। তো হোয়াট ইজ অ্যাসেট এবং হোয়াট ইজ লায়াবিলিটি? তো আমি আমার ক্লাসে মজা করে বলে থাকি নিজের মা হচ্ছে অ্যাসেট আর শাশুড়ি মা হচ্ছে লায়াবিলিটি। তো জোকস অ্যাপার্ট, মজা করলাম জাস্ট। মানে এটা কি ব্যাপারটা বোঝা যদি যায়, মানে এমন একটা জিনিস যার থেকে ইন ফিউচার আমার ইনকাম জেনারেশন হবে, সেটা হচ্ছে আমার অ্যাসেট। আর এমন কিছু যা কিনলে বা যেটা থাকলে আমার খালি খালি লস হবে, সেটা হচ্ছে আমার লায়াবিলিটি। মানে কি? এবার আমি যদি আরও একটা, এবার আগের যে আমি হাস্যকর এক্সাম্পলটা দিলাম, আশা করি সেটার সাথে একটা আইডিয়া ক্লিয়ার হলো। বাট আমি যদি বাস্তব জীবনে একটা এক্সাম্পল দিই, ধরে নেওয়া যাক আমি 1 লক্ষ টাকা দিয়ে একটি মোবাইল ফোন কিনেছি। ধরে নেওয়া যাক একটি 1 লক্ষ টাকা দিয়ে মোবাইল ফোন কিনে নেওয়া হয়েছে কোনো একটা কোম্পানির। এবার এই 1 লক্ষ টাকা দিয়ে আমি যে মোবাইল ফোনটা কিনলাম, এই মোবাইল ফোনটা কেনার এক পরবর্তী টাইমে আমি দেখব যে এই মোবাইল ফোনটা দিয়ে আমি কাজটা কি করছি। যদি এই মোবাইল ফোনটা দিয়ে আমি, ধরে নেওয়া যাক আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যে আমি কোনো একটা ফুড বিজনেস চালাচ্ছি,
হতে পারে আমি জোম্যাটোতে আমার ক্লাউড কিচেন খুলেছি, আমি ফুড বিজনেস চালাচ্ছি। তাহলে এই 1 লক্ষ টাকার মোবাইলটাকে ব্যবহার করে আমি যে ফুড বিজনেসটা চালাচ্ছি তার থেকে আমার ইনকাম জেনারেশন হচ্ছে। তাহলে এই যে ইনকাম জেনারেশন হচ্ছে 1 লক্ষ টাকার মোবাইলের থেকে ব্যবহার করে, এই ইনকাম জেনারেশনটা কিন্তু আমার কি হিসেবে কাজ করছে? আমার কিন্তু এটি কাজ করছে এক্ষেত্রে খুব ভালোভাবে বুঝবে অ্যাসেট হিসেবে। কিন্তু ধরে নাও এই সেম মোবাইল ফোনটি আমি এখানে যদি ব্যবহার করে থাকি জাস্ট ফর ফান পারপাস বা জাস্ট ফর দিখাওয়া পারপাস, তাহলে কিন্তু এটা দিন বাই দিন আমাকে কোনো ইনকাম জেনারেট করে তো দেবেই না, উল্টে আমার লাইফে বার্ডেন ক্রিয়েট করবে। কেন? কারণ এই মোবাইল ফোনটার লাইফ কমবে, এই মোবাইল ফোনটার জন্য আমাকে ভবিষ্যতে আরও খরচা করতে হবে, অনেক কিছু হবে। তো এই যে ব্যাপারটা, তাহলে এটা তখন আমার কাছে লায়াবিলিটি হিসেবে এখানে কানেক্টেড থাকবে। তাহলে তোমাকে একটা কথা আমি যেটা বললাম যে অ্যাসেট এবং লায়াবিলিটি কি, আশা করি বুঝতে পারলে। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে অ্যাসেট আর লায়াবিলিটির মানে যদি বোঝো, তুমি ক্যাপিটাল অ্যাকাউন্টের মানে যদি বোঝো যেটা 1 বছরের ঊর্ধ্বে, তাহলে তোমার কাছে এই কনসেপ্টটা ভীষণ রকমভাবে ক্লিয়ার হয়ে গেল যে ক্যাপিটাল অ্যাকাউন্ট শুধু আর শুধুমাত্র সেই সমস্ত ব্যাপারের সাথে কানেক্টেড যার সাথে অ্যাসেট আর লায়াবিলিটি কানেক্টেড থাকবে, এবং যেটা 1 বছরের ঊর্ধ্বে হবে। ক্লিয়ার? এবার তাহলে কারেন্ট অ্যাকাউন্ট কি? কারেন্ট অ্যাকাউন্ট পিওরলি বিজনেসের সাথে কানেক্টেড, মানে একটা দেশ আরেকটা দেশের সাথে কি ইম্পোর্ট করছে, কি এক্সপোর্ট করছে তার সাথে কানেক্টেড। ওকে, কি ইম্পোর্ট করছে, কি এক্সপোর্ট করছে। তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ট্র্যাক্স দ্য নেশন ট্রেড ব্যালেন্স ইনক্লুডিং এক্সপোর্ট ইম্পোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, রিফ্লেক্টিং হাউ ট্রানজাকশন এফেক্ট ওভারঅল ইকোনমিক পারফরমেন্স। তাহলে ওভারঅল ইকোনমিক পারফরমেন্সে আমার দেশে কি ইম্পোর্ট হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে, সেটা কোন অ্যাকাউন্টের পার্ট হবে? কারেন্ট অ্যাকাউন্টের পার্ট হবে। আর ক্যাপিটাল অ্যাকাউন্টের কোনটা পার্ট হবে? ক্যাপিটাল অ্যাকাউন্টের এটা পার্ট হবে যা কিনা এখানে দেখো যে ট্রান্সফার অ্যান্ড পারচেস অর সেল অফ নন প্রডিউস নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট প্রোভাইডিং ইনসাইটস ইন্টু ইনভেস্টমেন্ট বিহেভিয়ার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। মেনলি যেটা অ্যাসেট লায়াবিলিটির সাথে কানেক্টেড, মেনলি যেটা ট্রেডের সাথে কানেক্টেড নয়, ঠিক আছে, ট্রেডের সাথে কানেক্টেড নয়, যেটা অ্যাসেট লায়াবিলিটির সাথে কানেক্টেড, তার সাথে এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট কানেক্টেড থাকবে। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট কাকে বলে? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনসকে আমরা এখানে রাখি। সেটা যে কোনো রকমের ট্রানজাকশন হতে পারে, ইনভেস্টমেন্ট রিলেটেড হতে পারে, লোন হতে পারে, ফরেন রিজার্ভের রেসপেক্টে হতে পারে, যে কোনো কিছুর রেসপেক্টে হতে পারে। বাট আমাদের পরীক্ষাতে না এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের রিলেভেন্সটা খুব একটা নেই, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্টের রিলেভেন্স কিন্তু খুব বেশি রকমভাবে আছে। এবার আমাদের নোটসের থেকেই একটা ছবি আমি এখানে তোমাদেরকে শেয়ার করছি। বেসিক্যালি গভর্নমেন্ট যে আমাদের বাজেট হয় না, বাজেটের মধ্যে দুটো পার্ট থাকে, রেভিনিউ বাজেট এবং ক্যাপিটাল বাজেট। ওই যে কিছুক্ষণ আগে আমি যে পয়েন্টটা বললাম, এই যে বিওপির যে কম্পোজিশন সেটারই পার্ট। এবার রেভিনিউ বাজেট এবং ক্যাপিটাল বাজেটের মধ্যে আবার রিসিপ্ট এবং এক্সপেন্ডিচার থাকে, এক্ষেত্রেও রিসিপ্ট এক্সপেন্ডিচার, এবং এটার একটা প্রপার এক্সপ্লেনেশন ব্রডার রয়েছে। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে যদি একটু কিছুও তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্ট করে জানিও যে ওই টপিকটা আমরা শেয়ার করবো কিনা। এবার দেখো, তাহলে আমি তোমাদের যেটা বললাম যে কারেন্ট অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা ট্রেড এবং ট্রান্সফারকে রিপ্রেজেন্ট করে। মানে কারেন্ট অ্যাকাউন্ট আমাদের দেশের এক্সপোর্ট ইম্পোর্টের এন্ডে আমাদের যে ট্রেড ব্যালেন্সটা রয়েছে সেটা পজিটিভ আছে না নেগেটিভ আছে সেটাকে রিপ্রেজেন্ট করে। সেটা কাকে করে? কারেন্ট অ্যাকাউন্ট করে। এই পয়েন্টটা খেয়াল রাখবে। এবার কারেন্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টকে যদি আমি ওভারভিউ নিই, আমার ক্যাপিটাল এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখো, ফাইন্যান্স ডাইরেক্টলি কানেক্টেড উইথ দি ট্রানজাকশনস এবং ক্যাপিটাল ডাইরেক্টলি কানেক্টেড উইথ দি অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি। এই কথাটা ভুললে চলবে না, অ্যাসেট এবং লায়াবিলিটি। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ডাইরেক্টলি কানেক্টেড উইথ দি ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক ট্রানজাকশন, একই ব্যাপার, ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক এখানে কি ট্রানজাকশন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট এখানে কি? নেক্সট পয়েন্ট এখানে হচ্ছে গিয়ে যে আমাকে এখানে আরও একটা টার্ম হয়তো তোমরা খুব ভালোভাবে জানো, এই টার্মটা আসে পরীক্ষাতে, সারপ্লাস কাকে বলে আর ডেফিসিট কাকে বলে। দেখো, সারপ্লাস, সিম্পল কথা, প্লাস প্লাস হচ্ছে কোনো কিছু প্লাস হওয়া মানে কি? বাড়তি,
মানে কোনো কিছু যখন বেশি হয় তখন তাকে সারপ্লাস বলে। আর ডেফিসিট কথার অর্থ কি? ঘাটতি, ঠিক আছে না? সারপ্লাস মানে বাড়তি, ডেফিসিট মানে ঘাটতি। এবার ব্যালেন্স অফ পেমেন্টে এবার ভেবে দেখো তো, তোমাকে যদি বলে আমার দেশের ব্যালেন্স অফ পেমেন্ট এখন সারপ্লাসে আছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে গিয়ে তোমার দেশের যে ট্রানজাকশান রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে সেটা পজিটিভ, আর তোমার দেশের ট্রানজাকশান রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে যদি ডেফিসিট বলে তাহলে সেটা নেগেটিভে আছে, মানে আমরা সব কিছু তাদের থেকে এখানে নিই এবং আমাদের ফাইন্যান্সিয়াল বেস স্ট্রং নয়। আশা করি এখান থেকেও একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো। নেক্সট এখানে পরের পয়েন্টে কি রয়েছে? ট্রেড পলিসি, এক্সচেঞ্জ রেট, এগুলো কিভাবে ব্যালেন্স অফ পেমেন্টের সাথে কানেক্টেড। দেখো এখানে আরেকটা ছোট্ট পয়েন্ট, মানে ইকোনমিক্স এতটা সুন্দর একটা সাবজেক্ট না, যেখানে প্রত্যেকটি ছোট ছোট টপিকের সাথে ছোট ছোট ডাইমেনশন কানেক্টেড থাকে, এবং একটা টপিক না বুঝলে তুমি পরেরটা বুঝবে না। এবং এটা কিন্তু একদমই টাফ সাবজেক্ট নয়, আমি বারবার বলছি টাফ সাবজেক্ট নয়, হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিংয়ের সাবজেক্ট, বাট টাফ নয়। ওকে, ট্রেড পলিসি এবং এক্সচেঞ্জ রেটকে নিয়ে যদি কথা বলি, বাট এখানে এগেন আন্ডারস্ট্যান্ডিংটার দরকার আছে, তার জন্য একটা এক্সাম্পল আমি নেব। এক্সাম্পলটা আমি নিই, যদি এভাবে আমি ভাবি, ধরো আমাদের ইন্ডিয়া রয়েছে, ভালো কথা, এবং ধরো আমি বোঝানোর জন্য বলছি ইউএসএ রয়েছে। সো ইন্ডিয়া ইউএসএর সাথে ব্যবসা করে, ইউএসএ ইন্ডিয়ার সাথে ব্যবসা করে। এবার আমি ধরে নিলাম, তোমরা এখন রিসেন্টলি শুনছো যে ইউএসএ অনেক রকমভাবে এখানে প্রেশার ক্রিয়েট করছে ইন্ডিয়ার উপর ট্যাক্স লাগাবে বলে, এবং ইন্ডিয়া তার জন্য চুপচাপ রয়েছে, কারণ ইউএসএ চাইছে ইন্ডিয়ার সাথে এখানে তাদের ট্রেড ব্যারিয়ারকে কম করে রাশিয়াকে ইন্ডিয়ার যে আর কি ট্রেড প্র্যাকটিস রয়েছে তার থেকে সরিয়ে দিতে। এই যে কথাগুলো শোনো, এগুলোর বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা কী? কিছুই না, বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে কি আছে। ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে পপুলেশন। ইন্ডিয়ার কাছে প্রচুর পপুলেশন রয়েছে। পপুলেশন মানে কি? আমরা রোল, চাউমিন, ম্যাগি, পাস্তা, তারপরে হচ্ছে ইউএসের কোল্ড ড্রিঙ্কস বা তাদের ফেলে দেওয়া জামা সব কিছু কেনার জন্য প্রস্তুত, ঠিক আছে? ওকে, হ্যাঁ মজা করে পড়াচ্ছি তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা যাতে প্রপার হয়। তাহলে আমরা সব কিছু কিনে নেওয়ার জন্য তাদের থেকে প্রস্তুত, তার মানে আমাদের কাছে লোক বল আছে। এই যে ইউএসএর লোকগুলো, আমি ইউএসএকে জাস্ট নিচ্ছি না, মানে জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝার সুবিধার্থে নিলাম, এখানে ইউএসএ থাকবে, চায়না থাকবে, বা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের আরও যে বিভিন্ন কান্ট্রিগুলো রয়েছে তারা থাকবে। তারা তাদের দেশে যে প্রোডাক্টগুলো বিক্রি করে গুলোকে বিক্রি করে বেচে পয়সা রোজগার করতে হবে, তো সেই লোকগুলোকে আমরা ইন্ডিয়া। তাই এই যে পপুলেশন, এটাকে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এবার ডিভিডেন্টের মানে আলাদা, যদিও বা এখানে ডেমোগ্রাফিক, এখানে জোন বলতে পারা যায়, ঠিক আছে? সো আমাদের ডেমোগ্রাফি অনেক বেশি এখানে কি স্ট্রং, আমাদের ডেমোগ্রাফি অনেক বেশি স্ট্রং, তাই জন্য ইন্ডিয়া আজকে দিনের পর দিন কি করছে? গ্রো করে যাচ্ছে। এবার ইন্ডিয়ার যে এই গ্রোথটাকে যদি আমি খেয়াল করে দেখি, তাহলে সেটার বেসিক কিন্তু পপুলেশনের উপর বেস করে। এবার দেখো এই যে ট্রেড পলিসি এবং এক্সচেঞ্জ রেট কিভাবে ব্যালেন্স অফ পেমেন্টের সাথে কানেক্টেড, একদম বোঝার সুবিধার্থে বলছি। ধরে নাও আমরা এখানে আমাদের দেশে 100 জন পপুলেশন রয়েছে, আর ইউএসএতে ধরে নেওয়া যাক 30 জন পপুলেশন রয়েছে। খুবই স্বাভাবিক, আমাদের এখানে জিনিসপত্রের যে রিকোয়ারমেন্ট অনেক বেশি হবে দেন ইউএসএর লোকেদের থেকে। আমি কোনো কালচার ডিফারেন্স কোনো কিচ্ছু নিয়ে কথা বলছি না, আমি জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কথা বলছি, ভালো কথা। এবার ভেবে দেখো, আমাদের দেশের ম্যানুফ্যাকচারিং ইউনিট কি স্ট্রং? না, আমাদের দেশের ম্যানুফ্যাকচারিং ইউনিট স্ট্রং নয়, বাট ওদের দেশের ম্যানুফ্যাকচারিং ইউনিট স্ট্রং। ইয়েস, ওরা 30 জন হতে পারে, বাট ওরা প্রোডাকশন করে সাপোজ ধরে নাও 130 জনের, কথার কথা। তার মানে ওরা ওদের 30 জনের নিজেদের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা তো ফিল আপ করছেই, সাথে সাথে ওরা কি করছে? সারপ্লাস এখানে করছে, ঠিক আছে? আগে সে স্লাইডে বললাম সারপ্লাস কি, মানে ওদের ডেফিসিট হচ্ছে না। সো এই যে 130 জনের এক্ষেত্রে আমি যে গ্রোথ দেখতে পারলাম, এবার ওরা নিজেদের 30টা ব্যবহার করে বাকি 100টা বিক্রি করে দেওয়ার চেষ্টা করবে, বাকি 100 ইউনিট। এবার বাকি 100 ইউনিট ধরে নাও আমি ইন্ডিয়া এখানে কিনে নিচ্ছি। এবার আমাদের তো ম্যানুফ্যাকচারিং ইউনিট স্ট্রং নেই, এবং আমরা ইন্ডিয়া এখানে ইউএসএর থেকে পেয়ে যাচ্ছে। তাহলে ওই বসে বসে যদি মানুষের খাবার অভ্যাস হয়ে যায়, তাহলে কি আসে খরচা করে বা কষ্ট করে কিছু শেখে? তো শিখবে না। তাহলে ইন্ডিয়া কি করলো? ইন্ডিয়া শিখলো না।
তাহলে ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিট আর স্ট্রং হলো না। আমি কি করলাম, আমি পুরোপুরিভাবে কার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলাম, ইউএসের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলাম। এবার আমি যদি পুরোপুরিভাবে ইউএসের উপর ডিপেন্ডেন্ট হই, ভবিষ্যতের বাজারে যখন ডিসিশন নেওয়ার টাইম আসবে তখন কার কথায় ডিসিশন হবে, ইউএসের কথায়, কারণ আমি তো কিছু পারিই না, আমি পুরোপুরি কার উপর ডিপেন্ডেন্ট, ইউএসের উপর ডিপেন্ডেন্ট। সো এই যে ট্রেড পলিসি বা এই যে ফ্লাকচুয়েটিং এক্সচেঞ্জ রেট, সেটা পুরোপুরিভাবে আমি কাকে কতটা এক্সপোর্ট করছি আর আমি তার থেকে কতটা ইম্পোর্ট করছি, তার যে ডিফারেন্স তার উপর বেস করে থাকে, আমি কতটা তার সাথে ব্যবসা করতে পারছি তার উপর বেস করে থাকে প্রভাব প্রতিপত্তিটাকে বোঝার জন্য। যদিও বা এখন আমাদের ইন্ডিয়ার পরিস্থিতি কিন্তু অনেক বেটার, আমরা কিন্তু অনেক ভালোভাবে আমাদের ডেফিসিটগুলোকে কন্ট্রোল করে চলেছি। তাহলে পুরোপুরিভাবে এটার ইকোনমিক ইম্প্যাক্টের ব্যাপারটাও বুঝে গেলে যে ব্যালেন্স অফ পেমেন্ট যে ইমব্যালেন্সেস যেটা রয়েছে, কারেন্সি ভ্যালুর যে এই যে ইনফ্লেশন ডিফ্লেশন, সেটাকে অনেকটা কন্ট্রোল করতে হেল্প করে, মনিটারি ডিসিশন নিতে হেল্প করে। আস্তে আস্তে আমরা এই কনসেপ্টগুলোকে আরও ক্লিয়ারের জায়গায় এসে যাব। এবার এই যে ব্যালেন্স অফ পেমেন্ট তাহলে কতটা ইম্পর্টেন্ট আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ক্ষেত্রেও ভাবো। কারণ আমি যদি ইউএসের সাথে আমার যদি কোনো ডিপেন্ডেন্সি না থাকে, তাহলে ইউএসএ ইন্ডিয়াকে এক মুহূর্তের জন্য ভাববে না তার সাথে ভালো সম্পর্ক রাখার। সেম অ্যাজ ইন্ডিয়ার যদি চায়নার সাথে ভালো সম্পর্ক না থাকে, চায়না ইউএসএ মিলে একসাথে ইন্ডিয়াকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে। তাহলে এই জায়গা থেকে ইকোনমিক হেলথ এবং গ্রোথ খুব ইম্পর্টেন্ট, এবং যেটা ব্যালেন্স অফ পেমেন্টের দ্বারা হয়ে থাকে। আশা করি আমি ব্যালেন্স অফ পেমেন্ট রিলেটেড বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের ক্লিয়ার করতে পারলাম এবং ব্যালেন্স অফ পেমেন্টের কম্পোনেন্টগুলো ক্লিয়ার করতে পারলাম। তোমরা যদি ডাব্লিউবিসিএস তথা ডিফারেন্ট যে এক্সামসগুলো হয়ে থাকে আমাদের ডাব্লিউবিপিএসসি ক্যাটাগরির, সেখানে তোমরা ইকোনমিক্স রিলেটেড প্রবলেম ফেস করছো সাবজেক্টটিকে নিয়ে, তাহলে প্লিজ আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবং আমার এটা রিকোয়েস্ট তোমাদেরকে, আমাদের ওয়েবসাইটটা তোমরা ভিজিট করো, অনেকটা ভালোবেসে তোমাদের জন্য এই ওয়েবসাইটটা বানানো। থ্যাংক ইউ। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং শেয়ার বন্ধুদের সাথে করতে ভুলো না। টাটা।